আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আজকে আপনাদের জন্য আছে আগাথা ক্রিস্টির গল্প দ্য ভেইলড লেডি। সুন্দরী অথচ মুখটা সম্পূর্ণ অবগুণ্ঠনে ঢেকে রেখেছেন। হঠাৎ চোখের সামনে এমন কাউকে দেখলে চমকে উঠতেই হয়। পোয়ারোর দর্শন প্রার্থিনী। মুখটা দেখাই যাচ্ছিল না। সাদর অভ্যর্থনা জানালে ভেতরে এসে আসন গ্রহণ করলেন। স্প্যানিশ লেসের অবগুণ্ঠন সরিয়ে দিতেই অপূর্ব সুন্দর লাবণ্যময় একটা মুখ উদ্ভাসিত হল। টানা গভীর নীল স্বপ্নময় চোখ, কিন্তু বিষাদের প্রচ্ছন্ন ছায়া মাখানো। পোশাক এবং চেহারাই বলে দিল সাধারণ মানুষ নয়, সমাজের উঁচু স্তরে তার আসন। গানের সুরে মৃদু কণ্ঠে বললেন, মুসিয়ে পোয়ারো, ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। জানি না আপনি আমাকে সাহায্য করতে পারবেন কিনা। আপনার সম্বন্ধে অনেক প্রশংসা শুনেছি, তাই দুরাশা নিয়ে এসেছি। হয়তো অসাধ্য সাধন আপনি করলেও করতে পারেন। পরে স্বাভাবিক কণ্ঠে বলল, অসাধ্য দুঃসাধ্য যাই বলুন, ওরকম কাজে আমার অনুরাগ অধিক। আপনি আপনার সমস্যার কথা আমাকে খুলে বলুন মাদমোয়াজেল। এক মুহূর্ত ইতস্তত করে সুন্দরী বললেন, হ্যাঁ, আপনার কাছে সব খুলে জানাবো বলে এসেছি মসিয়ে। এখন আপনি আমার একমাত্র ভরসা। আপনি কি লেডি মিলিসেন্ট ক্যাসেল ভেগানের নাম শুনেছেন? নামটা শুনে আমি কৌতূহলী হয়ে উঠলাম। দিন কয়েক আগেই কাগজে চোখে পড়েছিল লেডি মিলিসেন্ট ক্যাসেল ভেগানের সঙ্গে সাউথশায়ারের ডিউকের বিয়ে ঠিক হয়েছে। মহিলা এক আইরিশ লর্ড পরিবারের কন্যা, আর সাউথশায়ারের ডিউক এখন ইংল্যান্ডের যে কোনো অভিজাত রমণীরই স্বপ্ন। মহিলা বললেন, আমি লেডি মিলিসেন্ট। আমার বিয়ের খবরের কাগজ আপনাদের চোখে পড়ে থাকবে। এই সংবাদে যে কোনো মেয়েরই উচ্ছ্বসিত হবার কথা, আমারও খুশি হওয়ারই কথা, কিন্তু আমার ভাগ্য বিরূপ। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বললেন, মুসিয়ে পোয়ারো, ভীষণ বিপদে পড়েছি আমি। একটা লোক আমার সব আনন্দ সব সুখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। লোকটার নাম ল্যাভিংটন। লোকটা এমন জঘন্য আর দুর্দান্ত যে আপনাকে আমি বুঝাতে পারবো না। আমার যৌবনের শুরুতে যখন বয়স 16 বছর, একটা চিঠি লিখেছিলাম। এই ল্যাভিংটনকে? না না, তাকে নয়, একজন তরুণ সামরিক অফিসারকে। তাকে আমার খুব ভালো লাগতো, কিন্তু যুদ্ধে মারা গেছে সে। অল্প বয়সের আবেগে উচ্ছ্বাস ভরা ছিল সেই চিঠি, তার বেশি কিছু ছিল না। তবু সেই চিঠির মধ্যে এমন কিছু কথা আছে, সেগুলোর কদর্থও করা যায় সহজে। পরে নড়ে চড়ে বসল। আচ্ছা, বুঝলাম। চিঠিটা এখন ল্যাভিংটনের কাছে এসেছে, আর হ্যাঁ, অনেকটা টাকা দাবি করেছে সে। না দিতে পারলে চিঠিটা সে ডিউকের কাছে পাঠিয়ে দেবে। পরে চিন্তিত সুরে বলল, ডিউককে সব কথা খুলে বলা যায় না? সম্ভব নয় মসিয়ে পোয়ারো, আমি সাহস পাচ্ছি না। আর ডিউক দুর্বল চিত্তের মানুষ, খুবই সন্দেহপ্রবণ মন। কেউ কিছু বললে বিশ্বাস করে বসেন। চিঠির কথা তার কানে গেলেই বিয়ে নাকচ করে দেবেন। তাহলে আমাকে কি করতে হবে বলুন? আমি একটা ভেবেছি, আপনি বিবেচনা করে দেখুন ঠিক হবে কিনা। আমি ভেবেছি মিস্টার ল্যাভিংটনকে আপনার সঙ্গে দেখা করতে বলবো। তাকে যা বলার আপনি বলবেন, আপনাকে সেই অধিকার দেয়া আছে। সম্ভবত আপনি তার দাবির মাত্রাটা অনেকটা কমিয়ে আনতে পারবেন। পরে জানতে চাইল, তার দাবি কত? 20,000 পাউন্ড। আমার পক্ষে মেটানো অসম্ভব। এক মুহূর্ত নীরবে কি ভাবল পোয়ারো, তারপর মাথা তুলে বলল, অসম্ভব? না না, এরকুল পর এসব হতে দিতেই পারে না। বেশ মাদমোয়াজেল, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখুন। আপনার শত্রুদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন মিস্টার ল্যাভিংটনকে। আচ্ছা, চিঠিটাও কি সে সঙ্গে আনবে? দারুণ সাবধানী লোক, মনে হয় না। আচ্ছা, আপনি কি বিষয়ে নিশ্চিত যে চিঠিটা তার কাছেই আছে? হ্যাঁ, আমাকে দেখিয়েছিল। কিভাবে? ওর বাড়িতে গিয়েছিলাম। ওর বাড়িতে যাওয়া ঠিক হয়নি আপনার? কিন্তু উপায় ছিল না মুসিয়ে, মরিয়া হয়েই কাজটা আমাকে করতে হয়েছিল। কিন্তু শত অনুরোধ উপরোধেও তাকে টলাতে পারেনি। আপনার অভিজ্ঞতা নেই তাই জানেন না। ওরকম লোকেরা কখনো অনুরোধে গলে না, বরং ওতেই তার মনোবল আরো বেড়েছে। সে ভালোভাবেই বুঝতে পেরেছে
চিঠিটার গুরুত্ব আপনার কাছে কতটা। তাই এই হৃদয়বান লোকটি থাকেন কোথায়? উইম্বলডনে, বুয়েনো ভিস্টায়। আমি দিনের বেলা অবশ্য যাইনি। সর্বনাশ! পোয়ারো কাতর ধ্বনি করল। মহিলা মাথা নত করলেন, পরে বললেন, কিছুতেই যখন কিছু হলো না তখন পুলিশের কাছে যাব বলে জানালাম। শুনে ভয় পাওয়া দূরে থাক, লোকটা বিশ্রীভাবে হেসে উঠল, বলল, আপনার যা ইচ্ছে হয় তাই করুন। হ্যাঁ, কিন্তু এসব ব্যাপারে তো পুলিশকে জানানো ঠিক হবে না, যেন স্বগতোক্তি করল পোয়ারো। কিন্তু ওখানে শেষ করল না সে, বলল, আমি ভালো করে জানি পুলিশে খবর দেওয়ার মতো বোকামি আপনি করবেন না, আর এসেছেন যখন আপনি তখন নিঃসন্দেহ হয়ে যান, আপনার চিঠিটা দেখেই যান। এই বলে একটা ছোট্ট চীনা বাক্স বের করে চিঠিটা তুলে ধরল। আমি সঙ্গে সঙ্গে সেটা ছিনিয়ে নেবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দারুণ শয়তান লোকটা। চিঠিটা তক্ষুনি মুড়ে সেই চীনা বাক্সের মধ্যে রেখে দিল। তারপর বলল, এই বাক্সটা এমন জায়গায় থাকে যে কোনোদিন তা খুঁজে পাবেন না, চিন্তাও করতে পারবেন না। এমন মূল্যবান জিনিস আমি সিন্ধুকেও রাখি না। লোকটা একেবারে জীবন্ত শয়তান মুসিব পোয়ারো। এর হাত থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন তো? উপায় অবশ্য একটা বার করব, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। মহিলাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এলো পোয়ারো। আমি বললাম, কেসটা যত সহজ ভেবেছ অতটা কিন্তু নয়, বেশ জটিল। এভাবে মহিলাকে আশ্বাস দেয়া কি ঠিক হলো? বিষণ্ণ গম্ভীরভাবে মাথা নাড়ল পোয়ারো, বলল, ঠিকই বলেছ, যথেষ্ট জটিল। মিস্টার ল্যাভিংটন লোকটা মোটেই সুবিধার নয়, কি করে তাকে ঘায়াল করা যায় তাই ভাবছি। বিকেলের কিছু পরে মিস্টার ল্যাভিংটন এলো। লোকটাকে দেখেই বোঝা যায় অন্তর্প্রকৃতি বড় ভয়ঙ্কর। চোয়ালে কষে একটা ঘুষি চালাবার জন্য আমার হাত নিষ্পিস করতে লাগলো। পোয়ারো তার কথা শুরু করল, কিন্তু একের পর এক সব প্রস্তাবই হেসে উড়িয়ে দিল। চিঠিটা হাতে আছে বলে যেন সেই সর্বেসর্বা হয়ে উঠেছে, এমন হামবড়া ভাব। পোয়ারো এমনভাবে কথা বলছিল যেন নিজেই ফাঁদে পড়েছে, কেমন ভীত সন্ত্রস্ত। আমার একদম ভালো লাগছিল না। ঝটিতে কিছু একটা করার জন্য খুব অস্থির বোধ করতে লাগলাম। পোয়ারোকে বেশিক্ষণ পাত্তা না দিয়ে একসময় ল্যাভিংটন টুপিটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, এবার তাহলে উঠি। বুঝতে পারছি আপনাদের পক্ষে কোনো রফা করা সম্ভব না। দেখুন, যাবার আগে শেষ কথা বলে যাচ্ছি। বলেই অসভ্য ভঙ্গিতে চোখ মটকাল। লেডি মিলিসেন্টের মতো এমন সুন্দরী যুবতী, তাকে তো আমি কষ্ট দিতে পারি না। তার দিকে তাকিয়েই আমি 18,000 পাউন্ড পর্যন্ত নামতে পারি। এমন একটা চিঠির জন্য এটা জলের দাম ছাড়া কিছু নয়। আজ আমি বিশেষ কাজে পালিয়ে যাচ্ছি, সামনের মঙ্গলবার ফিরব। টাকাটা আমার মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দরকার। যদি তার মধ্যে না পাই তাহলে চিঠিটা ডিউকের কাছেই যাবে। কিন্তু পোয়ারোর জন্য মৃদুস্বরে কিছু বলার চেষ্টা করল। না না, ওসব কথা বলে আমাকে ভোলাতে চেষ্টা করবেন না। ওই সামান্য টাকা লেডি মিলিসেন্ট তুলতে পারবেন না এমন কথা বিশ্বাস করতে বলবেন না, দোহাই। টাকা তো তার হাতের মুঠোয়। সঠিক পথে এগোলে অমন সুন্দরী যুবতী, তার যে কোনো পুরুষ বন্ধু টাকাটা তাকে ধার দিতে খুশি হবেন। কথাটার ইঙ্গিত অনুধাবন করে আমার কান ঝাঁঝা করে উঠল। আমি তড়াক করে লাফিয়ে উঠলাম, কিন্তু ততক্ষণে ল্যাভিংটন দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ক্রোধ বিরক্তি চেপে রাখতে না পেরে আমি ঝাল ঝাড়লাম পোয়ারোর উপরেই। ঝাঁঝালো সুরে বললাম, এসব কি করছো পোয়ারো? মহিলাকে এমনভাবে অপমান করে গেল, আর তুমি হাত পা গুটিয়ে বসে রইলে? ছি ছি। আমি জানি হেস্টিংস, তোমার হৃদয় মায়ায় ভরা, কিন্তু তোমার মস্তিষ্ক মনে হচ্ছে এই মুহূর্তে ঠিকভাবে কাজ করছে না। আমার শক্তি সামর্থ্যের কথা ঠিক এই মুহূর্তে মিস্টার ল্যাভিংটনকে জানিয়ে দেবার ইচ্ছা আমার নেই। আপাতত আমাকে জড়বুদ্ধির ভূমিকা নিয়েই থাকতে হবে। কেন, কিসের জন্য? আইনের আওতার বাইরে থাকবো বলে। তার মানে তুমি কি ওর অনুপস্থিতিতে বাড়িতে শীত কাটবার মতলব করছো? এই তো পথে এসে গেছো বন্ধু, তোমার চিন্তার প্রশংসা করতে হয়। কিন্তু চিঠিটা যদি সঙ্গে করে নিয়ে যায়? আমার বুদ্ধি বলছে তা সম্ভব নয়। তার বাড়িতেই খুব গোপন কোনো জায়গায় সেটা লুকোনো আছে। তার ধারণা চিঠির সন্ধান কোনদিন কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। এইবারে কিছুটা চনমনে বোধ করলাম। জানতে চাইলাম, তাহলে অভিযানটা কখন করবে বলে ভাবছ? কাল রাতে,
11টা নাগাদ এখান থেকে বেরোলেই হবে। কালো স্যুট, টুপি এসব পরে যথাসময়ে আমি তৈরি হয়ে নিলাম। পোয়ারো দেখে খুশি হল, বলল, বেশ ভালো সাইজে হয়েছে, চলো সাবওয়ে ধরে উইম্বলডনে যেতে হবে। কিন্তু কোনো যন্ত্রপাতি নেবে না? মৃদু শ্লেষের সুরে পোয়ারো বলল, হেস্টিংস, এরকুল পোয়ারোর কাজ অনেক সূক্ষ্ম, তার চিন্তার মতোই। একটা শুভ কাজে রওনা হয়েছি, এখন আর কোন উচ্চবাচ্য করলাম না। আমি পোয়ারোর শ্লেষ হজম করলাম। ছোট্ট শহরতলি বুয়েনো ভিস্টার বাগান ঘেরা বাড়িটার সামনে আমরা পৌঁছলাম মাঝরাতে। অন্ধকারের সঙ্গে জমে আছে বাড়িটা, কোথাও আলোর কোনো চিহ্ন নেই। নিঃশব্দে বাড়ির পেছন দিকে চলে এলো পোয়ারো, সন্তর্পণে একটা জানালার শাসি তুলে ধরল। এরপর ভেতরে ঢুকে পড়তে আমার বিশেষ অসুবিধা হল না। বাড়ির পেছন দিক থেকে একটা জানালা যেমন খোলা থাকবে এমন কথা পোয়ারো আমাকে বলেনি। কিন্তু তার তো জানা থাকবার কথা নয়, অমন অদ্ভুত ব্যাপার ঘটল কি করে? প্রশ্নটা পোয়ারোকে জিজ্ঞেস না করে পারলাম না। বললাম, জানালা যে খোলা থাকবে তুমি জানলে কি করে? পোয়ারো ফিসফিস করে বলল, সকালে এসে খিলটা কেটে রেখে গিয়েছিলাম। সে কি? হ্যাঁ, অবশ্য একটা ছদ্ম পরিচয় নিতে হয়েছিল। ইন্সপেক্টর জ্যাপের একটা সরকারি পরিচয়পত্র সঙ্গে নিয়ে এসেছিলাম। বলেছিলাম স্কটল্যান্ড ইয়ার্ডের অনুমোদন নিয়ে এসেছি। মিস্টার ল্যাভিংটন বলেছিলেন তিনি বাইরে গেলে যেন বাড়ির জানলাগুলোতে বিশেষ ধরনের খিল কবজা লাগিয়ে দেওয়া হয়। এদিকে নাকি খুবই চোরের উপদ্রব হচ্ছে আজকাল। যে লোকটি বাড়ির তদারক করত সে বলল, হ্যাঁ, আগে দুবার এ বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল। বুঝতে পারলে হেস্টিংস, লোকটার ব্ল্যাকমেইলি ব্যবসা। আমাদের মতো মক্কেল যারা আছে মিস্টার ল্যাভিংটনের, তাদের মাথাতেও আমাদের পরিকল্পনাটাই খেলেছিল। তারপর কি করলে? খুশি হয়ে লোকটা আমাকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দিল। আমি ঘুরে ঘুরে সব জানালা খুলে বন্ধ করে পরীক্ষা টরীক্ষা করলাম। সেই সুযোগে আমার ব্যবস্থাটাও সেরে ফেললাম। আসার সময় বাড়ির লোকেদের বলে এলাম ভোরের আগে যেন কেউ জানলাগুলো না ছোঁয়, সেগুলিতে আমি কারেন্ট লাগিয়ে যাচ্ছি। তোমার কাণ্ডই অদ্ভুত, মাঝে মাঝে হালে পানি পাই না। আরে না, এমন কিছু শক্ত কাজ নয়। এসো এবারে কাজে হাত লাগানো যাক। বাড়ির সবই দেখে গেছি। চাকর বাকরদের শোয়ার ব্যবস্থা ছাদের ঘরে, এদিকে এখন আর কেউ আসবে না। তাহলে তো আগে সিন্ধুকের ঘরে যেতে হয়। আরে না, ওসবের ধার ধারে না ল্যাভিংটন, খুব চতুর লোক। এই বাড়িতে সিন্ধুকের চাইতেও নিরাপদ জায়গা আছে, ওটাই খুঁজে বার করতে হবে আমাদের। এরপর অনেকক্ষণ ধরে গোটা বাড়িটা আমরা আতিপাতি করে খুঁজলাম, কিন্তু পরিশ্রমটা কোনো কাজেই লাগলো না। বিরক্ত হয়ে পরে বলল, এরকুল পরকে ব্যর্থ করে দেবে, এ তো অসম্ভব কাণ্ড। হেস্টিংস, মাথাটা একটু খাটানো দরকার মনে হচ্ছে। খুবই চিন্তিত মনে হলো তাকে। একপাশে দাঁড়িয়ে পড়ল, কয়েক মুহূর্ত ভুরু কুচকে কি ভাবল, তারপর নিজেকেই ধিক্কার দিল। প্রথমে, ছি ছি ছি, এমন মূর্খ আমি। এসো রান্নাঘরে। আমি তো আকাশ থেকে পড়লাম, চেঁচিয়ে উঠলাম, আরে রান্নাঘরে গিয়ে কি হবে? চাকর বাকর বাড়ির লোকজন সবসময় ঘোরাফেরা করছে সেখানে, ওখানে কেউ গোপন জিনিস রাখে? ঠিকই বলেছ, কিন্তু একা তুমি নও, শতকরা 99 জন লোকই এই কথা মনে করবে। ওই ব্যতিক্রম চিন্তা ভাবনা করবে মিস্টার ল্যাভিংটনের মতো চতুর লোকেরা। তার মতে রান্নাঘরই গোপনীয়তম জিনিস রাখার উপযুক্ত স্থান। সংসারের নানা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস তো রান্নাঘরেই থাকে। চলো। শুনলাম নিঃশব্দে, কিন্তু মনের সন্দেহ কাটল না। তবু রান্নাঘরে গিয়ে ঢুকলাম পোয়ারোর পেছন পেছন। অদ্ভুত উদ্ভট সব কাণ্ড করে চলল সে। রুটি রাখবার কৌটা ঝাঁকিয়ে নিল, সসপ্যানে টোকা দিল, গ্যাসের চুলা বাদ গেল না। উবু হয়ে ভেতরে মাথা গলিয়ে দিল, বেসিনের আশেপাশে উকিঝুঁকি মারল। একপাশে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে কতক্ষণ আর ভালো লাগে। আমি পায়ে পায়ে সরে পড়লাম, এসে ঢুকলাম পড়ার ঘরে। আমার কাছে কেমন যেন মনে হলো যা খুঁজে হন্যে হচ্ছি সেই বস্তুটি আছে এই ঘরেই। একবার হাত ধরে গেছি দুজন মিলে, তবু আমি আরেকবার সবকিছু উল্টে পাল্টে দেখলাম, কোনো ফল দিল না কাজের। হতাশ হয়ে ঘড়ির দিকে তাকালাম, সর্বনাশ, 4:15 বাজে। ভোর হতে বেশি দেরি নেই, লোকজন জাগতে শুরু করবে। পা বাড়ালাম রান্নাঘরের দিকে। পোয়ারোকে পাওয়া গেল কয়লার কুঠুরিতে। চেহারা হয়েছে দেখার মতো, হাতময় কালি, সুটে কালি ঝুলি মাখামাখি। আমাকে দেখেই বলল,
সাধের পোশাকের কি দশা দেখো। কিন্তু কি করা। আমি বিরক্তির সঙ্গে বললাম, তোমার যেমন বুদ্ধি, ল্যাভিংটন যতই চতুর হোক, কয়লার নিচে নিশ্চয়ই চিঠি লুকিয়ে রাখেনি। চোখ নেই তাই ও কথা বলছো, আমি তো কয়লার মধ্যে খুঁজছি না। এবারে ভালো করে তাকালাম, চোখে পড়ল কয়লা কুঠুরির পেছনে একটা খুপড়ি মতো আছে, সেখানে এক গাদা কাঠ ডাই করা। পোয়ারো সেই কাঠের স্তূপ একটা একটা করে নামাচ্ছে। হঠাৎ অস্ফুটে বলে উঠল, হেস্টিংস, চাকুটা দাও। ছুরিটা এগিয়ে দিলাম, সেটা নিয়ে ফলা ঢুকিয়ে দিল একটা গোলাকার কাঠের মধ্যে। চাড়া দিতেই কাঠটা দুটুকরো হয়ে গেল। পরিষ্কার দুখণ্ডে কাটা কাঠের জাতীয় কিছু জোড়া দেওয়া ছিল। একটা টুকরার মাঝখানে একটা গর্ত। সেই গর্ত থেকে দেখতে দেখতে পর একটা কাঠের ছোট্ট চীনা কৌটো বার করে আনলো। প্রবল উত্তেজনায় বলে উঠলাম, ওয়াও, চমৎকার। কুঠুরির বাইরে বেরিয়ে এসে পরে বলল, কাজ শেষ, এবার চলো বেরোনো যাক, একটু পরেই ভোর হবে। যে পথে ঢুকেছিলাম সেই পথে নির্বিঘ্নে বেরিয়ে পথে এসে দাঁড়ালাম আমরা। তারপর হাঁটা শুরু করলাম লন্ডনের পথ ধরে। চলতে চলতে বললাম, বুদ্ধিটা কি ভালো হলো, ওই কাঠ তো আগুনে দিতে পারত। এটা জুলাই মাস, ভুল করছো কেন? এই সময় কেউ বাড়িতে আগুন জ্বালায়? তাছাড়া গোলাকার কাঠটা ছিল হাতের নাগালের বাইরে, একেবারে তলায়। যাই বলো, লোকটার বুদ্ধির প্রশংসা করতে হয়, চমৎকার লুকোনোর জায়গা বের করেছে। হেস্টিংস, ওই ট্যাক্সিটা দাঁড় করাও, বাড়িতে গিয়ে আগে পরিষ্কার হওয়া দরকার, ঘুমেরও তো দরকার। সকালে ঘুম ভাঙতে বড্ড দেরি হয়ে গেল। বৈঠকখানায় যখন ঢুকলাম তখন 1টা বাজে। পোয়ারো আরাম চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে, হাতে একটা চিঠি পড়ছে। পাশে খোলা পড়ে রয়েছে চীনা বাক্সটা। সাড়া পেয়ে মুখ তুলে তাকালো, মধুর হেসে বলল, লেডি মিলিসেন্ট ঠিকই বলেছিলেন, এই চিঠি পড়লে যে কেউ ভুল বুঝবে। ডিউক ক্ষমা করতেন না, অল্প বয়সের ব্যাপারটা তো, আদর্শ ভাগের বিশেষণগুলি বড় চোখা। আমি বসতে বসতে বললাম, অন্যের চিঠি তোমার পড়া উচিত হচ্ছে না পোয়ারো। আমার বন্ধু বিচলিত হল না, বলল, এরকুল পোয়ারোকে পড়তে হয়। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। পোয়ারো কান খাড়া করে বলল, আমাদের সুন্দরী মক্কেল এলেন মনে হচ্ছে। সত্যি সত্যি লেডি মিলিসেন্ট এসে ঘরে পা দিলেন। সঙ্গে সঙ্গে পোয়ারো বাক্স আর চিঠিটা তুলে ধরল, মুখে কিছু বলল না। লেডি মিলিসেন্টের সুন্দর মুখের উপর চেপে থাকা উদ্বেগের ছায়া সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল মুখমণ্ডল। স্বস্তির নিঃশ্বাস মোচন করে বললেন, বাঁচালেন মসিয়ে পোয়ারো, আপনার তুলনা হয় না সত্যি। কিন্তু ওটা বার করলেন কি করে? কোনো অসৎ উপায় নয়। মিস্টার ল্যাভিংটন কোন রকম থালা পুলিশ করতে পারবেন না। দেখুন তো, এটাই আপনার চিঠি কিনা? চিঠিটা হাতে নিয়ে চোখ বোলালেন মহিলা, স্মিত হেসে মাথা নাড়লেন। আপনি সত্যি অসাধ্য সাধন করতে পারেন মসিয়ে, আপনাকে ধন্যবাদ জানাবার উপযুক্ত ভাষা আমার নেই। এরপর পোয়ারো আমাদের গতকালকের অভিযানের কাহিনী তাকে সবিস্তারে জানালো। শুনে চোখ গোল হয়ে উঠল লেডি মিলিসেন্টের। টেবিল থেকে ছোট্ট চীনা বাক্সটা তুলে নিলেন তিনি, বললেন, এটা কি আমার কাছে রেখে দেব স্মারক হিসেবে? পোয়ারো হেসে বলল, আমি তো ভেবেছিলাম স্মারক হিসেবে আমার কাছে রাখার অনুমতি করবেন আপনি। স্মারক হিসেবে এটা কেন? অনেক ভালো জিনিস আছে, আমি পাঠিয়ে দেব আমার বিয়ের দিন। মসিয়ে, আমি অকৃতজ্ঞ নই। আপনার সেবা করতে পেরেছি এতে আমি ধন্য মাদমোয়াজেল, আর বাড়তি কিছু আমি চাই না। বাক্সটা আমি রেখে দিই। না না মসিয়ে পোয়ারো, ওটা। লেডি মিলিসেন্টের কথা শেষ হবার আগেই পোয়ারো ছো মেরে বাক্সটা নিজের হাতে তুলে নিল। না, ওটা পারেন না। তার বলার স্বর হঠাৎ বেশ রূঢ় শোনাল। তার মানে? তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন মহিলা। এর ভেতর আর কিছু আছে কিনা আগে দেখি। 2টো খোপ রয়েছে বাক্সটায়, ওপরেরটাই চিঠি পাওয়া গেল, দ্বিতীয় খোপটা এখন দেখা হয়নি। পরে দ্রুত হাতে বাক্সটা বার কতক নেড়ে চেড়ে এক হাতে তালুতে উপুর করে দিল। অবাক হয়ে দেখলাম তার হাতের চেটো এসে পড়েছে 4টে বড় বড় চকচকে পাথর আর দুধ সাদা 2টো মুক্তো। পর এবার আমার দিকে তাকিয়ে বলল, হেস্টিংস, মনে পড়ছে কয়েকদিন আগে খবর কাগজে বন্ড স্ট্রিটে একটা জুয়েলারির দোকানে বড় রকমের ডাকাতির খবর বেরিয়েছিল? সেই মামলা নিয়ে জ্যাপ এখনো হিমশিম খাচ্ছে। আমার মনে হচ্ছে এগুলি বন্ড স্ট্রিটের চোরাই মাল। আমি বললাম,
এই যে দেখছি মেঘ না চাইতেই জল। তাই বটে, দেখি বন্ধুবর জ্যাপ কি বলেন। এরপর যেন আমার মনে হলো আমি নাটক দেখছি। পোয়ারোর কথা শেষ হতে না হতেই পোয়ারোর শোবার ঘর থেকে জ্যাপ বেরিয়ে এলেন। এই যে জ্যাপ, দেখুন তো আপনার পুরনো বান্ধবী কিনা। লেডি মিলিসেন্টের দিকে আঙুল বাড়িয়ে বলে উঠল পোয়ারো। অবাক হয়ে দেখলাম মুহূর্তের মধ্যে মহিলার মুখভাব সম্পূর্ণ পাল্টে গেল। জ্যাপ বললেন, এত তাড়াতাড়ি খেল খতম হয়ে গেল গাটি। তোমার জুড়িটিকেও নিয়ে এসেছি। এখানে সেদিন ল্যাভিংটন সেজে এসেছিল, তবে আসল ল্যাভিংটন, যাকে তোমরা ক্রকার বা রিড নামে ডেকে থাকো, তাকে কিছুদিন আগেই কোন একটা দল ছুরি মেরে খুন করেছে। কোন দল যে এই মহৎ কাজটি করল এখন অবশ্য বুঝে উঠতে পারিনি। তোমরা নিশ্চয়ই ভেবেছিলে মাল তার কাছেই পাওয়া যাবে, সে কারণেই দুজন লোক পাঠিয়ে তার বাড়ি আতিপাতি করে খোঁজ করিয়েছিলে, তাই না? কিন্তু কিছুই পাওনি। ল্যাভিংটন তোমাদের সঙ্গেও বেইমানি করেছিল। ওখানেই থেমে গেলে পারতে। মসিয়ে পোয়ারোকে দিয়ে খোঁজ করাবার দুর্বুদ্ধিটা মাথায় কেন এসেছিল? নিশ্চয়ই কথা ভেবে এখন অনুতাপ হচ্ছে। তোমরা এত ঘাটাঘাটি করেও যা পাওনি, মসিয়ে পোয়ারো অনায়াসে তা বার করে দিলেন। জানি আপনি বক্তৃতা দেবার ভালো সুযোগ পেয়েছেন, ভূতপূর্ব লেডি মিলিসেন্ট বলে উঠলেন। কিন্তু আমাকে যেতে হবে। যেভাবে এসেছিলাম মৃদু পায়ে ঠিক সেভাবেই চলে যাব। আমাকে দেখে অভিজাত মহিলা ভাবতে আপনাদের কোনো ভুল হবে না। চলি। যেন দুর্বোধ্য কোনো নাটকের দৃশ্য দেখছিলাম। আমি তো কিছুই বুঝছি না। মহিলা ঘর থেকে বেরিয়ে গেলে পোয়ারো আবিষ্টের মতো বলতে লাগলো, বুঝলে জ্যাপ, জুতো জোড়াই মহিলাকে ধরিয়ে দিল। খুবই দুর্ভাগ্য বলতে হবে। তোমাদের ইংরেজদের একটা ব্যাপার আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। অভিজাত বংশের মহিলাদের গায়ে দৈবক্রমে খারাপ পোশাক হয়তো দেখা যেতে পারে, কিন্তু খারাপ জুতা তারা কখনোই ব্যবহার করে না। জুতোর ব্যাপারে তারা খুবই সচেতন। এই মেয়েটি আমার কাছে এসেছিল ভালো পোশাক পরে, কিন্তু জুতো জোড়া ছিল একেবারে বেমানান। তাতেই সন্দেহ হলো প্রথম দর্শনেই। তাকে আপাত দৃষ্টিতে দেখে পার্থক্য ধরা সহজ ছিল না, কেননা লেডি মিলিসেন্ট ইংল্যান্ডে বিশেষ আসেনি। তাকে চিনবার মতো লোক কমই আছে। চেহারার দিক থেকেও তার সঙ্গে মেয়েটির কিছুটা মিল ছিল, একথাও সত্যি। প্রথমে চাষারে জুতো জোড়া, তারপর তার অবগুণ্ঠন আর নাটকীয় কাহিনী, সব নিয়েই আমাকে খুঁটিয়ে ভাবতে হয়েছিল। আর সম্প্রতি মৃত ল্যাভিংটন যে একটা চীনা বাক্সে একটা ভুয়া প্রেমপত্র রাখত, একথা দলের সকলেই জানত। এমন একটা বাক্স যে সে কাঠের গুঁড়ির মধ্যে রেখে দেবে, এই কৌশলটা খুব সাধারণ নয়। লোকটার বুদ্ধির তারিফ করতে হয়, যাই বলো। কথা শেষ করে পর আমার দিকে সকৌতুকে তাকালো। তার ঠোঁটের কোনায় মৃদু হাসির রেখা খেলে গেল। তাহলে কি দাঁড়ালো হেস্টিংস? তোমার নিশ্চয় সন্দেহ নেই যে অপরাধীদের জগতেও আমি অপরিচিত নই। কাল খুব তো দমিয়ে দিয়েছিল আমাকে। তারা আমাকে কেবল চেনেই না, তাদের নিজস্ব কাজে আমাকে নিয়োগ করতেও আসে। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকে গল্প ছিল আগাথা ক্রিস্টির দ্য ভেইলড লেডি। এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে বই পড়বেন, নিজেরা ভালো থাকবেন, আশেপাশে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। টাটা।